গুলিয়াউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে পাঠক অনলাইন ক্লাসে পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ রুবেল মিয়া, সহকারী শিক্ষক, গুলিয়াউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ব্যবসা শিক্ষা শাখা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অবগত আছো যে করোনা দুর্যোগকালীন মুহূর্তে মাননীয় সরকারের শিক্ষা মন্ত্রণালয় এক অভিনব পদ্ধতি চালু করেছে, সেটা হচ্ছে অনলাইন ক্লাস। সেই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বিষয় হিসাব বিজ্ঞান অধ্যায় ৪র্থ। আর আজকে যে শিরোনাম সেটা হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এর আগে ক্লাসে আমি যে অনলাইনে যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় লেনদেন। তারই ধারাবাহিকতা আজকে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এর আগের ক্লাস আমরা শিখছি লেনদেন কাকে বলে এবং লেনদেন কি কি ঘটনাগুলো আসলে লেনদেন সেগুলো আমরা সেই সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। আজকে আমরা জানবো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনগুলো কি কি। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনগুলো কি কি। তাই শুরুতে আমি এখানে একটা ডায়াগ্রাম অঙ্কন করেছি। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের শ্রেণী বিভাগ এটাকে দেখিয়েছি। লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেনকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, অপরটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় লেনদেনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি অথবা আয়, অন্যটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এখন আমরা জেনে নিই যে মূলধন জাতীয় লেনদেন আসলে কি, মূলধন জাতীয় লেনদেন কাকে বলে। এই সম্পর্কে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তোমাদের সবার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে আসলে মূলধন জাতীয় লেনদেনগুলো কি, কোন কোন লেনদেনগুলো দেখলে আমি বুঝতে পারবো, সহজেই আমি উপলব্ধি করতে পারবো এই লেনদেনগুলো মূলধন জাতীয় লেনদেন। আমরা একটা সংজ্ঞা দেখি। মূলধন জাতীয় লেনদেন যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা যায়, অর্থাৎ 1 বছরের অধিক সময় যে সুবিধাটা ভোগ করা যায়, যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড়, যার টাকার অঙ্কের পরিমাণ একটু বড় হবে এবং লেনদেন নিয়মিত সংগঠিত হয় না। এসব ধরনের এই সকল ধরনের লেনদেনগুলো সচরাচর নিয়মিত সংগঠিত হয় না, তাকে বলে মূলধন জাতীয় লেনদেন বলে। আবার দেখো, যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা যায়, যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় এবং লেনদেন নিয়মিত সংগঠিত হয় না, তাকে মূলধন জাতীয় লেনদেন বলে। মুনাফা জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়। তার একটা হচ্ছে মূলধন জাতীয় আয়। এখন আমরা দেখছি মূলধন জাতীয় আয়টা কি, মূলধন জাতীয় আয় কাকে বলে। যে সকল আয় অনিয়মিত, মূলধন জাতীয় আয় যে সকল আয় অনিয়মিত, টাকার পরিমাণ বড়, 1 বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, তাকে মূলধন জাতীয় আয় বলে। যে সকল আয়গুলো হবে অনিয়মিত, টাকার অঙ্কের পরিমাণটা থাকবে বড় এবং যার সুবিধা 1 বছরের অধিক সময় ভোগ করা যাবে, সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়। যেমন মূলধন আনয়ন, একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে গেলে অথবা প্রতিষ্ঠা করতে গেলে সেখানে মূলধনের প্রয়োজন পড়ে, সেখানে একটা বড় ধরনের মূলধন আমরা অন্য কোথা থেকে সংগ্রহ করি, আনয়ন করি। ব্যাংক হতে ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ, জমি, আসবাবপত্র, যন্ত্রপাতি বিক্রয়। এই জমি, আসবাবপত্র, যে যন্ত্রপাতি, এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ, এগুলো বিক্রয় করে যে অর্থটা পাবো, বড় মাপের একটা অঙ্ক পাবো, সেটাই হচ্ছে মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়টা যে সকল ব্যয় অনিয়মিত, যে সকল ব্যয়টা নিয়মিত হয় না, অনিয়মিত হয় এবং 1 বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যাবে এবং টাকার অঙ্কটার পরিমাণটা থাকবে বড়, টাকার অঙ্কের পরিমাণটা থাকবে
বড় এবং এই লেনদেনগুলো সচরাচর হয় না, এগুলো অনিয়মিতভাবে হয়। টাকার অঙ্ক পরিমাণটা হবে বড় এবং এর সুবিধা 1 বছর অধিক সময় ভোগ করা যাবে। সেটা হলো মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়টা হচ্ছে যেমন আমরা বলি স্থায়ী সম্পত্তি, যেমন স্থায়ী সম্পত্তি প্রায় ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো যে প্রায় স্থায়ী সম্পত্তি সেটা সচরাচর হয় না। উদাহরণস্বরূপ বলতে গেলে আমরা এখানে উদাহরণ দিতে পারি মূলধন জাতীয় ব্যয়ে, যে জমি ক্রয়, আসবাবপত্র ক্রয়, দালান কোঠা ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, এগুলো আমরা উদাহরণ হিসেবে দিতে পারি আমরা এই জায়গায়। এর এই ব্যয়টা সচরাচর হয় না, এটা অনিয়মিতভাবে হয় এবং টাকার অঙ্কটা থাকে বড়, 1 বছরের অধিক সময়ের সুবিধাটা ভোগ করা যাবে। এখন এই দেখলাম আমরা কি লেনদেনে মূলধন জাতীয় লেনদেনগুলো কাকে বলে বা সেগুলো কি সেটা আমরা এবার সংজ্ঞার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। এরপর মূলধন জাতীয় যে লেনদেন যেটা সেটাকে ভাগ করা যায় দুটি ভাগে। একটা হচ্ছে মূলধন জাতীয় আয়, অন্যটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় আয় আমরা দেখিয়ে দিলাম মূলধন জাতীয় আয় কাকে বলে এবং কোনগুলো মূলধন জাতীয় আয় হবে, যেটা নিয়মিত ঘটবে না, যে লেনদেনগুলো নিয়মিত হবে না, যার টাকার পরিমাণ থাকবে বড়, যার সুবিধা 1 বছরের অধিক সময় ভোগ করা যাবে। মূলধন জাতীয় ব্যয়টাও ঠিক তদ্র, এটাও নিয়মিত হবে না, টাকার পরিমাণ বড়, সুবিধা 1 বছরের বেশি ভোগ করা যাবে। এটা হয় এটা আয়, যেখান থেকে আয় হবে আমার, তো বিক্রির মাধ্যমে আমার আয় হয়, ক্রয়ের মাধ্যমে আমার ব্যয় হয়। তো মূলধন জাতীয় আয় এটা হচ্ছে কি যে আমি স্থায়ী সম্পত্তিগুলো বিক্রি করে যে বড় বড় অঙ্ক টাকাগুলো পাবো, যেমন হচ্ছে যে জমি বিক্রয়, যে আসবাবপত্র বিক্রয়, যন্ত্রপাতি বিক্রয়, দালান কোঠা বিক্রয়, এগুলো স্থায়ী সম্পত্তি, এগুলো বিক্রির মাধ্যমে যেটা আমি পাবো সেটা আমার মূলধন জাতীয় আয়। আর এইগুলো ক্রয়ের মাধ্যমে জমি, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, এগুলো ক্রয়ের মাধ্যমে যে ব্যয়টা হবে সেটা হচ্ছে আমার মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় আয়টা হচ্ছে যে সকল লেনদেন হবে স্বল্পমেয়াদী মুনাফা জাতীয়, যে মুনাফা জাতীয় লেনদেন, যে সকল লেনদেন হবে স্বল্পমেয়াদী সুবিধা ভোগ করা যায়, যা টাকার অঙ্ক পরিমাণ থাকবে কম, অপেক্ষাকৃত ছোট থাকবে এবং লেনদেন নিয়মিত সংগঠিত হবে। মুনাফা জাতীয় লেনদেনের ক্ষেত্রে হচ্ছে যে যেটা হবে স্বল্পমেয়াদী সুবিধা ভোগ করা যায়, স্বল্পমেয়াদী সুবিধা ভোগ করা, যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত ছোট হবে এবং যে লেনদেনগুলো নিয়মিত সংগঠিত হবে, সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আর মুনাফা জাতীয় আয় যে সকল আয় নিয়মিত হবে, যে সকল আয়গুলো নিয়মিত সংগঠিত হবে, যার টাকার পরিমাণ থাকবে অপেক্ষাকৃত ছোট এবং সুবিধা ভোগ করা যাবে অল্পমেয়াদী সুবিধা ভোগ করা যাবে, সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। যেমন পণ্য বিক্রয়ের মাধ্যমে আমরা এই আয়টা করতে পারি, পণ্য বিক্রয়ের মাধ্যমে, লভ্যাংশ প্রাপ্তির মাধ্যমে, কমিশন প্রাপ্তির মাধ্যমে, বাট্টা প্রাপ্তির মাধ্যমে, অথবা বাড়ি ভাড়া প্রাপ্তি, মানে বাড়ি ভাড়া যে বাড়ি ভাড়াটা আমি পাবো সেই বাড়ি ভাড়ার মাধ্যমে আমার এই মুনাফা জাতীয় আয়টা হতে পারে। মুনাফা জাতীয় আয়টা আমার এটা হবে নিয়মিত সংগঠিত হবে, টাকার পরিমাণ থাকবে ছোট এবং সুবিধা হবে স্বল্পমেয়াদী। আর মুনাফা জাতীয় ব্যয় তদ্রূপ, মুনাফা জাতীয় ব্যয়টাও তদ্রূপ হবে, সেটা হবে যে সকল ব্যয় নিয়মিত সংগঠিত হবে, এই টাকার পরিমাণ হবে স্বল্প, টাকার পরিমাণ হবে স্বল্প, সুবিধাটা স্বল্পমেয়াদী হবে। মুনাফা জাতীয় ব্যয়টা টাকার পরিমাণও হবে স্বল্প, সুবিধাটা পাবো আমি স্বল্পমেয়াদী। যেমন যেটা হবে পণ্য ক্রয়, বাসা ভাড়া প্রদান, কর্মচারীর বেতন প্রদান, এগুলো হবে যে আমার মুনাফা জাতীয় ব্যয়, যে ব্যয়টা বারবার সংগঠিত হবে, যার টাকার পরিমাণ থাকবে কম, এবং স্বল্পমেয়াদী সুবিধা, সেটা হচ্ছে যে মুনাফা জাতীয় ব্যয়। এখন এই যে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন যাদের শ্রেণী বিভাগের মাধ্যমে সংজ্ঞাগুলো আলোচনা করা হয়েছে, আমি আশা করি তোমরা অবশ্যই এগুলো সুন্দরভাবে গ্রহণ করছো এবং বুঝতে পেরেছো। এখন তাহলে আমরা উদাহরণের সাহায্যে, একটা উদাহরণের মাধ্যমে আমরা এখন দেখি যে আসলে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনগুলো কোনগুলো, কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা মূলধন, এটা মুনাফা জাতীয় লেনদেন। এখন একটা উদাহরণ যদি তোমাদের সামনে উপস্থাপন করি, আমি আশা করি তোমরা এটা সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা পাবে। চলো তাহলে আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ দেখি।
টয়োটা লিমিটেড এর 2018 সালে লেনদেন সমূহ নিম্নরূপ। 2018 মার্চের 1 তারিখ আসবাবপত্র ক্রয় 2 লক্ষ টাকা। মার্চের 3 তারিখ যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 5,000 টাকা। 5 তারিখে পণ্য ক্রয় 10,000 টাকা। 7 তারিখে লভ্যাংশ প্রাপ্তি 7,000 টাকা। 10 তারিখ কর্মচারী বেতন 5,000 টাকা পরিশোধ করে। 15 তারিখ কমিশন প্রাপ্তি 10,000 টাকা। 20 তারিখ ভাড়া পরিশোধ 2,000 টাকা। 25 তারিখ বার্তা প্রাপ্তি 3,000 টাকা। এখন দেখি ক নম্বরে আমরা একটা প্রশ্ন করে দেখি। মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ কত? এখানে একটা উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করা হলো। ডেল্টা লিমিটেডের 2018 সালের লেনদেন সমূহ নিম্নরূপ। এটা ছোট্ট একটা উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করা হলো এই জন্য যে তোমরা এই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে পারো এবং তোমাদের বুঝতে এবং খুবই সহজ হয়। ডেল্টা লিমিটেডের 2018 সালের লেনদেন সমূহ নিম্নরূপ। 2018 সাল মার্চের 1 তারিখে আসবাবপত্র ক্রয় করে 2 লক্ষ টাকা। যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়, এখানে একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে ক্রয় সম্পর্কিত ক্রয়ের সাথে যে রিলেটেড ক্রয়ের সাথে যে সম্পর্কযুক্ত যে ব্যয়গুলো হবে সেটাও তোমার মূলধন জাতীয় ব্যয়ের ভিতরে অথবা মূলধন জাতীয় লেনদেনের ভিতরে চলে যাবে। আবার খেয়াল করো যে ক্রয়ের সাথে যে সম্পর্ক থাকবে যেসব লেনদেনে ক্রয়ের সাথে সরাসরি সম্পর্ক থাকবে যেসব লেনদেনে সেগুলো মূলধন জাতীয় লেনদেন তো মূলধন জাতীয় ব্যয়ের ভিতরে সেগুলো চলে যাবে। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, যন্ত্রপাতি এটা একটা মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন এর সংস্থাপন ব্যয়টাও হবে যে মূলধন জাতীয় লেনদেনের আওতাভুক্ত। পণ্য ক্রয় 10,000 টাকা, লভ্যাংশ প্রাপ্তি 7,000 টাকা, কর্মচারীর বেতন 5,000 টাকা পরিশোধ করেন, কমিশন প্রাপ্তি
10,000 টাকা, ভাড়া পরিশোধ 2,000 টাকা, বাট্টা প্রাপ্তি 3,000 টাকা। ক নম্বরের কোশ্চেনটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ কত? মূলধন জাতীয় লেনদেন যে সকল লেনদেন হবে দীর্ঘমেয়াদী, সুবিধা ভোগ করা যাবে, টাকার অঙ্কের পরিমাণ থাকবে বড়, টাকার অঙ্কের পরিমাণটা অপেক্ষাকৃত বড় থাকবে, এটা নিয়মিত হবে না, এটা সচরাচর হবে না, এটা অনিয়মিতভাবে হবে। তাই এখানে আমরা এই যে এখানে যে লেনদেনগুলো এখানে আমরা দেওয়া হলো তার ভিতর থেকে আমরা দেখবো যে আসলে মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ কত, কি এখানে কোনটা কোনটা মূলধন জাতীয় লেনদেন। যদি আমরা দেখি মার্চের 1 তারিখে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় 2 লক্ষ টাকা। এই আসবাবপত্র ক্রয়টা হচ্ছে অনিয়মিত, এটা সচরাচর নিয়মিতভাবে হয় না, এটা নিয়মিতভাবে হয় না, এই টাকার অঙ্কের পরিমাণটা একটু বড়, এটা সুবিধা ভোগ করা যাবে 1 বছরের অধিক। তাহলে এখানে আমরা দেখতে পারি মূলধন জাতীয় লেনদেনের প্রথমটা আমরা এটাকে পাই কত, 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। আর আছে এখানে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, যে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় আমরা দেখতে পাই এটা আসলে মূলধন জাতীয় লেনদেন, কারণ ক্রয়ের সাথে সম্পর্কযুক্ত যে লেনদেনগুলো হবে সেগুলো মূলধন জাতীয় লেনদেনের আওতাভুক্ত। এখানে আমরা পাই যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 5,000 টাকা। পণ্য ক্রয়, এটা মূলধন জাতীয় লেনদেনের ভিতর পড়ে না, লভ্যাংশের প্রাপ্তি মূলধন জাতীয় লেনদেনের ভিতর পড়ে না আমার সংজ্ঞা অনুযায়ী। এর আগে যে আলোচনা করেছি আমি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনে একটা ডায়াগ্রাম, একটা চিত্রের মাধ্যমে সংজ্ঞা আকারে যে উদাহরণ সহ তোমাদের সামনে ব্যাখ্যা করেছি তার আলোকে পণ্য ক্রয়, লভ্যাংশের প্রাপ্তি, কর্মচারীর বেতন, কমিশন প্রাপ্তি, ভাড়া পরিশোধ, বাট্টা প্রাপ্তি এগুলো কোনোটাই মূলধন জাতীয় লেনদেনের ভিতরে পড়ে না। তাই মূলধন জাতীয় লেনদেনের জায়গায় কত পেয়েছি আমরা? মূলধন জাতীয় লেনদেন পরিমাণের জায়গায় আমরা পেয়েছি 2,05,000 টাকা। এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ। আশা করি তোমরা এই মূলধন জাতীয় লেনদেন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছো। তোমাদের এই ক্লাস নিয়মিত অনলাইন ক্লাস যদি তোমরা করো, আশা করি তোমরা বাসায় বসে নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখো, যদি তোমাদের ধারণাটা কনসেপ্টটা যদি তোমরা ক্লিয়ার রাখো, আশা করি তোমরা এই সম্পর্কে এই যে অনলাইন যে যতগুলো হিসাব ক্লাস হচ্ছে এসব তোমরা যে এই ক্লাসগুলো অনলাইনে বাসায় বসে দেখো, তাহলে প্রত্যেকটা ক্লাস সম্পর্কে তোমরা সুস্পষ্ট ধারণা পাবে। এখন দেখি যে খ নম্বর একটা কোশ্চেন আমরা লিখি। একটা কোশ্চেন লিখি আমরা, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করো। দেখো খেয়াল করো তোমরা, মুনাফা জাতীয় ব্যয়টা কি? মুনাফা জাতীয় ব্যয়টা হচ্ছে যে ব্যয়টা নিয়মিত সচরাচর ঘটবে, এর টাকার অঙ্ক টাকার যে অঙ্ক পরিমাণটা থাকবে কম আর সুবিধার হবে স্বল্পমেয়াদী। আমরা সংখ্যায় তাই দেখেছি মুনাফা জাতীয় ব্যয়টা কি। এখন এখান থেকে আমরা যদি মুনাফা জাতীয় ব্যয়গুলো আমরা চিহ্নিত করি তাহলে করা যায় পণ্য ক্রয়। একটা হচ্ছে পণ্য ক্রয়, এটা হচ্ছে যে মুনাফা জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত, কর্মচারীর বেতন, আরটা হচ্ছে ভাড়া পরিশোধ। খেয়াল করো যে এর আগে যে আলোচনা করা হয়েছে যে মুনাফা জাতীয় ব্যয়গুলো, তাদের মুনাফা জাতীয় ব্যয়টা কি, এটা কাকে বলে? মুনাফা জাতীয় ব্যয়টা হবে নিয়মিত সংগঠিত হবে, যার টাকার অঙ্ক পরিমাণ থাকবে কম এবং সুবিধাটা হবে স্বল্পমেয়াদী। সেই সংখ্যার আলোকে সে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই জায়গায় দেখতে পাই যে এখানে মুনাফা জাতীয় ব্যয় হওয়ার পরিমাণ, এখানে 3টি লেনদেন আছে মুনাফা জাতীয় ব্যয়। আমাদের পরিমাণটা বের করি আমরা, প্রথমে মুনাফা জাতীয় ব্যয় করি কত আছে জায়গায়, পণ্য করে আছে 10,000 টাকা, কর্মচারীর বেতন 5,000 টাকা, ভাড়া পরিশোধ 2,000 টাকা, যোগ করলে কত হয়? মোট 17,000 টাকা। আশা করি তোমরা এই মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটা অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমরা দেখব যে মূলধন জাতীয়। মূলধন জাতীয় ব্যয় 9 নম্বরে
মূলধন সরি নম্বরে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ বের করো। আমরা আগে আলোচনা করে নিয়েছি যে মুনাফা জাতীয় আয়গুলো কোনগুলো, যে আয়গুলো নিয়মিত সংগঠিত হবে, যে আয়গুলো নিয়মিত সংগঠিত হবে, যার টাকার পরিমাণ থাকবে কম, যার টাকার পরিমাণ থাকবে কম এবং সুবিধার হবে স্বল্পমেয়াদী। আমরা এখন দেখি সেই সংখ্যার আলোকে এখানে আমরা কোন লেনদেনগুলো মুনাফা জাতীয় আয়ের ভিতর পড়ে। লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, প্রাপ্তি মানে পাওয়া, যেটা আমরা আয়, বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি আছে কত ৭০০০ টাকা, কমিশন প্রাপ্তি আছে ১০,০০০ টাকা, বাট্টা প্রাপ্তি আছে ৩,০০০ টাকা, মোট যোগ করলে ভাই আমার ২০,০০০ টাকা। আমরা মুনাফা জাতীয় আয়ের উদাহরণ দিয়েছি, আমরা সংখ্যা আছে আমাদের, যে আয়টা বারবার হবে, যার টাকার পরিমাণ হবে কম, যে আয়টা বারবার হবে, যার টাকার পরিমাণ হবে কম এবং সুবিধাটা হবে স্বল্পমেয়াদী। তাই আলোকে আমরা দেখতে পাই এখানে লভ্যাংশ প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি যে এতক্ষণ যে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে যে আলোচনা হয়েছে, তোমরা এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছো এবং বাসায় এগুলো তোমরা নিয়মিত সুন্দর করে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে এবং এগুলো তোমরা যদি বাসায় একটু দেখো, বইগুলো দেখো এবং অনলাইন ক্লাসকে তোমরা যদি পর্যালোচনা করো এবং গবেষণা করো, আলোচনা করো, তাহলে আমি বিশ্বাস রাখি এবং প্রত্যাশা করি তোমরা তাহলে এইগুলো সুন্দর করে আয়ত্ত নিতে পারবে এবং খুব ভালো করবে। তাই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন ক্লাসটা আজকে এখানে শেষ করলাম এবং আশা করি তোমরা সবাই ঘরে আছো, সুস্থ আছো, সেই প্রত্যাশা আজকে সকলকে ধন্যবাদ। ভালো থাকো।